আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখন স্থগিত মত বিশেষজ্ঞদের। গণহত্যার দায়ে দল হিসেবে দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে নিবন্ধন। এই যাবৎ যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে, সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। আনচ্যালেঞ্জ তো কিছু থাকবে না, রুল অফ লয়ে তো এটাই হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের উপর আলোচনা হবে, চ্যালেঞ্জ টিকবে, চ্যালেঞ্জ টিকবে না। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে জানতে চায় বিএনপি। সংস্কার চাপিয়ে দিলে মেনে নেবে না জনগণ। ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা করতে ঢুকে গেছে, এখন করতে থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারে তালিম দিচ্ছে। জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। শুক্রবার আত্মপ্রকাশ করবে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। 4 মূলনীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংশোধনে আপত্তি নেই সিপিবির। রাজধানীর তেজকুনিপাড়ায় ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার। নিহতের শরীরে গরম পানির ছ্যাঁকা এবং আঘাতের চিহ্ন। আমার যদি কেউ আমার লগে মনে মনে শত্রুতা থাকে তাহলে ওরা আমার নষ্ট করতো, আমার মায়ের তো কিছু করে নাই। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক এখন স্থগিত হয়ে গিয়েছে। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি এবং নির্বাচন বিশেষজ্ঞরা। শীর্ষ নেতৃত্বের দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে আওয়ামী লীগের নিবন্ধন। পরের বিষয়গুলো নির্ভর করছে রায়ে কি আদেশ দেন ট্রাইব্যুনাল তার উপর। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে দলটি, জানালেন আইনজীবী। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই মাসের মধ্যেই বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি প্রসিকিউশনের। অধ্যাদেশ সংশোধনের ফলে ট্রাইব্যুনাল এখন মানবতাবিরোধী অপরাধে দলেরও বিচার করতে পারবে। এরই মধ্যে বিচার শেষ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারির রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলে আসছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কিছুটা সময় লাগতেই পারে, আর এই সময়ের মধ্যে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারছে না তারা। দলের পুরো লিডারশিপ সেট আপ যেটা, এটা তো দেশে নাই, দেশের বাইরে। তারা আসা মাত্রই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সুতরাং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত তো আমার মনে হয় না তারা নির্বাচনীয় তারা ভাবতে পারবে, সেটাও আমার কাছে মনে হয় না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, নিবন্ধন স্থগিতের সাথে সাথে অন্য অনেক কিছুর সাথে আটকে গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকও। এই যাবৎ যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে, সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। এমন রায় আসতে পারে যে এই দলটাকে নিষিদ্ধ, তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল। এমন আসতে পারে যে না, স্পেসিফিক কিছু রিফর্মসে কথা বলে যে এই পরিবর্তন করে দল। রায়ে যে কি হবে তা তো আমরা কেউ জানি না আসলে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে, স্থগিতাদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে আওয়ামী লীগ। তারা আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে হয়তো আসবে, সেটির সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে, সেটি প্রমাণ করতে হবে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে। রুল অফ ল তো উইদাউট ট্রায়ালে কিছু করতে দেওয়া হয় না। সাময়িক স্থগিত করার কারণে আমি মনে করি এটা চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জে ভ্যাটিং হবে। নিয়ম মাফিক নিবন্ধন স্থগিতের আদেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা ইসির।
আবার যেহেতু গ্যাজেট হয়েছে তাই না পাঠালেও চলবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার ভয়ে যারা একসময় গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দেয়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুযোগ সুবিধা মতো সংস্কার চাপিয়ে দিলেই তা মানবে না জনগণ। আর বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন, মানবিক করিডোর দেয়ার নামে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। জনগণের দাবি দেওয়া প্রখ্যাত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল ভাসানে জনশক্তি পার্টির স্মরণ সভা। সে আয়োজনে আধিপত্যবাদের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর জোরালো ভূমিকার কথা স্মরণ করা হয়। কিন্তু সেটাও বাস্তবতা। গুরুত্ব পায় রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর ইস্যু। বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। দেশের এত বড় ক্রাইসিস একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। শুধু অন্তর্বর্তী সরকার নয়, আলাপ আলোচনা ছাড়া নির্বাচিত সরকারও করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারবে না, মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? মন্তব্য করেন, জনগণ দেশের মালিকানা কাউকে দেয়নি। বলেন, মানুষ এখন ঐক্যবদ্ধ। ক্ষুদ্র একটা গোষ্ঠী সংস্কারের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে মানা হবে না। এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশ আর হবে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ করিডোর ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিও। মানুষের যে আকুতি, যে আগ্রহ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে দলটির বাংলা মোটর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, যুব সমাজকে আত্মবিশ্বাসী করতে চায় জাতীয় যুব শক্তি। প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করবে যুবকদের সমস্যা, সম্ভাবনা ও দেশ পুনর্নির্মাণে। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চায় না এনসিপি। এ সময় দলটির এই মুখ্য সমন্বয়ক জাতীয় সঙ্গীতের অসম্মানের বিরোধিতা করে এনসিপি বলেও জানান। যারা বুঝে কিংবা না বুঝে জাতীয় সঙ্গীতের অবমাননা করছে তাদের রাজনৈতিকভাবে প্রতিরোধের আহ্বান জানান তিনি। এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুব শক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আগামী শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তান, ঢাকা। সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই দলটির। তাছাড়া এখনই গণপরিষদ, সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছেন না নেতারা। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। সেই সাথে নির্বাচিত সরকার এবং সংসদের মাধ্যমে বড় সংস্কারের পক্ষে মত তুলে ধরে দলটির নেতারা। ৭১-এর চেতনা, ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ দেন তারা। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা এবং সেটার বাস্তবায়নই তাদের লক্ষ্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা
ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। সংবিধানের সংস্কার হইতে পারে, কিন্তু পুনর্লিখন আমাদের 4 প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের, সেটা রাখার পক্ষে তারা সেটা রাখে নাই, সেটা আমরা মানে এটা বলে দিয়েছি আমরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং ট্রেজারারকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। রাত ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন, উপাচার্য ডক্টর গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ ডক্টর মামুনুর রশিদকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং কেমি কৌশল বিভাগের অধ্যাপক। 29 দিন যাবৎ উপাচার্যকে অপসারণের দাবিতে নানান কর্মসূচি পালন করতে আসছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাত থেকে অনশনে বসে 11 জন শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। আর রাতে উপাচার্যকে অব্যাহতি দেওয়ার খবরে আনন্দ মিছিল করে উল্লাসে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় 5 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজামণি নামে শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা এবং আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সকাল 11টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে থাকা একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন শিশুটির মা। হারিয়েছেন আদরের সন্তান, কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না মা। আমার নিজ বাবা ছাড়া আমার বুকেতে নিজ জায়গা, আমি বাসা মায়া হয়েছে, আমি এত কষ্ট করছি না। আমার মায়া রে লয়া আমার বন্যায় গরম পানি দিয়া ইজায়া গলার মাঝে দড়ি বান্ধা মোর মাঝে ইট মিট দিয়াছে ইচ্ছা 3টা বস্তার ভিতরে বইরা ডাক মেনা ফলাই দিয়ে। নিহত রোজামণি সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। তাকে খুঁজতে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন। রাতে জানানো হয় তেজগাঁও থানায়। মঙ্গলবার সকালে তেজগাঁও ফ্লাইওভারের নিচে একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে উদ্ধার করে রোজামণির মরদেহ। পুলিশ জানায় শিশুটির বুকে ফোস্কার মতো দাগ ও কিছু আঘাতের চিহ্ন রয়েছে। গলার দাগ দেখে বোঝা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে রোজামণিকে। ময়লার স্তূপ, ওইখানে একটা বাচ্চা পাওয়া গেছে বস্তাবন্দি। পরে যায় ড্রেনের মধ্যে বস্তাবন্দি বাচ্চাকে উদ্ধার করে পরে সুরদাল করে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর। আমরা হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এর যদি ফাঁসি যদি না আসলে আমরা সবাই আন্দোলন করে এর দেশ বিজয়সনী ফার্মকে আটকাবো। এত ছোট মানুষটা মারার কি দরকার? আমরা তো কারোর সাথে শত্রুতা না। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই ও সিআইডির তদন্তকারী দল। তারা জানান অপরাধীকে শনাক্তে কাজ করছে পুলিশের সব সংস্থা। নিহত রোজামণি প্রবাসী নূর আলমের মেয়ে। গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুরে। এ মাসেই গ্রাম ছেড়ে ঢাকায় এসে বসবাস শুরু করে রোজামণির পরিবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার 2 ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বিকেলে মেলান্দহ উপজেলার হরিপুর পাথালিয়া এলাকার মাদারদহ নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2 বন্ধুর সঙ্গে গোসল করতে নামে 10 বছর বয়সী শিশু আজিম মিয়া। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। বন্ধুদের ডাকাডাকিতে স্থানীয় লোকজন নদীতে নেমে জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করে। 2 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীতে যুবলীগ কর্মী জাকিরকে পিটিয়ে হত্যার পর খালে ফেলে দেওয়ার সময় 2 জনকে আটক করেছে এলাকাবাসী। বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী লক্ষ্মীপুর সড়কের পরোয়ানপুল এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ ফেলার সময় আটককৃতরা হলো আবুল বাশার এবং আনোয়ার হোসেন। স্থানীয়রা জানায় নিহত জাকির সোনাইমুড়ি উপজেলার যুবলীগের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 15-16টি মামলা রয়েছে। পুলিশ জানায় ব্যবসায়ী বিরোধের জেরেই হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আটক 2 জন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ঢাকা এবং মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও। লোকসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন মমতাজ বেগম। সময়ের সাথে সাথে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে। এরপর তার অভাবিত উত্থান ঘটে, সংসদ সদস্য নির্বাচিত হন। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি। শিল্পী হওয়ায় সুযোগ পেলেই গান গাইতেন, তা সেটা গানের মঞ্চ কিংবা সংসদ অধিবেশন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ভিপি বাহিনী গড়ে তোলা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা যায় মমতাজকে। সোমবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় মমতাজকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, মমতাজকে হয়রানি করতেই হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলায় কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। মমতাজের বিরুদ্ধে আরও মামলার পাশাপাশি অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির। 2 যুগ আগের ওই ঘটনায় 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। হুজি নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর এবং আরও 2 আসামি মারা যাওয়ায় মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা ছিল মানবিক এবং সাংস্কৃতিক অধিকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, তার মূলে আঘাত। 2001 সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে ঘটে বোমা হামলার ঘটনা। সেই ঘটনায় প্রাণ যায় 10 জনের। হামলার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। 2 মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 14 জনকে আসামি করা হয়। সেই ঘটনার প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন ঘোষণা করা হয় হত্যা মামলার রায়। এতে প্রধান আসামি মুফতি হান্নান সহ 9 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কারাগারে থাকা আসামিরা পরে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। অবশেষে বেশ কয়েকটি আদালত ঘুরে বিচারিক আদালতের রায়ের 1 যুগেরও বেশি সময় পর এলো আপিলের রায়। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জরিমানা করা হয় 50,000 টাকা করে। আপিল শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মানবতা বিরোধী ও সাংস্কৃতিক অধিকারের উপর আঘাত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে, তাই আপিল করবেন তারা। যেহেতু ডেথ সেন্টেন্স যাদের ছিল তারা তো আর জামিন পাননি, আমরা রিট টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা রিট টু আপিল ফাইল করব। 2008 সাল থেকে প্রায় 16-17 বছর তারা ইতিমধ্যে কারাগারে আছেন, ফলে তাদেরকে আর জেলে থাকার কোনো প্রয়োজন নাই। এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন। অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে মুফতি হান্নানের, আর কারাগারে মারা গেছেন
2 এছাড়া 10 আসামি কারাগারে আছেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।